আসসালামু আলাইকুম। অনেক দিন পর অ্যাকুরিয়ামের আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই চেয়েছিলাম বায়োমিডিয়া কেন অ্যাকুরিয়ামে দরকার এইটা বলবো, কিন্তু পরে মনে হলো এখন যারা মাছ পালে তারা ম্যাক্সিমামই যথেষ্ট সচেতন, তারা জানে অ্যাকুরিয়ামে কেন বায়োমিডিয়া ইউজ করতে হয়। তবুও যদি একদম সহজে এক লাইনে বলি, ফিল্টারের ভেতরে ময়লা যাওয়ার পর ফিল্টার প্যাড পরিষ্কার করার আগের দিন পর্যন্ত ময়লা ফিল্টার প্যাডে জমতে থাকে এবং অ্যামোনিয়া তৈরি করতে থাকে। এই অ্যামোনিয়াকে দূর করার জন্যই বায়োমিডিয়া ব্যবহার করা হয়। তার মানে বুঝতেই পারছেন, যত ভালো ফিল্টারই ব্যবহার করেন না কেন একসময় অ্যামোনিয়া বেড়ে যাবে আর তখন মাছগুলো মারা যাবে। তাই বায়োমিডিয়া ছাড়া মাছ বেশি দিন বাঁচে না। আমরা অ্যাকুরিয়ামের ভেতরে বিভিন্ন ধরনের জিনিস বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি। কোনোটা মেকানিক্যাল ফিল্ট্রেশনের জন্য, কোনোটা বায়োলজিক্যাল ফিল্ট্রেশনের জন্য, আবার কোনোটা কেমিক্যাল ফিল্ট্রেশনের জন্য। মেকানিক্যাল ফিল্ট্রেশনটা হলো মূলত ছাঁকনির কাজ করে। আপনার অ্যাকুরিয়ামের যে দৃশ্যমান ময়লা, যে ময়লাগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেই ময়লাগুলোকে ছেঁকে পরিষ্কার পানি অ্যাকুরিয়ামে দেয়। এইটাই মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজ। আমরা যখন কোনো নতুন ফিল্টার কিনে নিয়ে আসি, ভিতরে দেখতে পাবেন স্পঞ্জ দেওয়া থাকে। সেই স্পঞ্জটা এই ময়লাকে আটকে ফেলে আর পরিষ্কার পানি অ্যাকুরিয়ামে দেয়। তার মানে এই স্পঞ্জ মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজটা করছে। শুধু স্পঞ্জ না, আমরা সিনথেটিক কটন ব্যবহার করতে পারি, আবার নর্মাল স্পঞ্জও ব্যবহার করতে পারি, ফিল্টার প্যাড কিনতে পাওয়া যায় ওগুলো ব্যবহার করতে পারি, কটন প্যাড ব্যবহার করতে পারি। তো এই সব কিছু মেকানিক্যাল ফিল্ট্রেশনের কাজ করে। এখন বুঝতেই পারছেন, ফিল্টার অন করার সাথে সাথে এই দৃশ্যমান ময়লাগুলো মেকানিক্যাল মিডিয়াতে আটকে যাবে আর সেখানেই ততদিন জমতে থাকবে যতদিন না পর্যন্ত আপনি ফিল্টারটা পরিষ্কার করছেন। যদি আপনি এক সপ্তাহ পর ফিল্টারটা পরিষ্কার করেন, সেই এক সপ্তাহ পর্যন্ত মেকানিক্যাল মিডিয়াতেই সকল ময়লা জমতে থাকবে আর জমে সেখানে অ্যামোনিয়া তৈরি করবে। সহজভাবে বললে, ফিল্টারের ভেতরে ময়লাটা গিয়ে পচে সেখানে অ্যামোনিয়া তৈরি করবে আর ফিল্টার থেকেই তো পানি আবার আপনার অ্যাকুরিয়ামে আসছে। তার মানে অ্যামোনিয়া আছে এমন পানি আপনার অ্যাকুরিয়ামে আসছে। অ্যামোনিয়া যুক্ত পানি, এটা মাছের জন্য খুবই ক্ষতিকর। এই অ্যামোনিয়াটা দূর করার জন্যই আমাদের বায়োলজিক্যাল মিডিয়া ব্যবহার করতে হয় বা বায়োমিডিয়া ব্যবহার করতে হয়। তার মানে ময়লা পচে যে অ্যামোনিয়া হচ্ছে, সেই অ্যামোনিয়াটা আমাদের দূর করতে হবে। এই জন্য আমরা বায়োমিডিয়া ব্যবহার করি। এইটাই আজকের ভিডিওর মূল টপিক, কোন বায়োমিডিয়াটা ভালো, কোনটা আমাদের ইউজ করা উচিত। কারণ এখন কাটা বনে গেলে দেখা যায় বস্তায় বস্তায় প্রচুর বায়োমিডিয়া। তো এইটা নিয়ে আজকে ডিসকাস করব। অনেক ধরনের বায়োমিডিয়া আছে। বায়োমিডিয়া মূলত সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত কোনো একটা জিনিস, যেটার একদম রাফ সারফেস, মানে পোরাস অ্যান্ড রাফ সারফেসের সমন্বয়ে বায়োমিডিয়া। যেটার ভেতরে যত বেশি সূক্ষ্ম ছিদ্র সেটা তত ভালো বায়োমিডিয়া। মানে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রযুক্ত কোনো একটা জিনিস যেটার ভেতর দিয়ে পানি পাস করতে পারে। এই সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্রগুলোর ভেতরেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা তৈরি করে বা কলোনি তৈরি করে। আর এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াই ময়লা পচে যে অ্যামোনিয়া হয়, সেই অ্যামোনিয়াকে ধ্বংস করে। অনেক ধরনের বায়োমিডিয়া আছে। সবচেয়ে জনপ্রিয় সেটা হলো সিরামিক রিং। এই সিরামিক রিংয়ের ভেতরেও অনেক সূক্ষ্ম ছিদ্র আছে। এইটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, এটা আমরা সবাই চিনি। এই সিরামিক রিংয়ের পর যেটা জনপ্রিয় সেটা হলো বায়োবল। এই বায়োবল আমার এত একটা পছন্দের কিছু না, কারণ এটার ভেতরে জাস্ট একটা ছোট্ট স্পঞ্জ থাকে যেটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কলোনি তৈরিতে সাহায্য করে। আর তারপর যেটা জনপ্রিয় সেটা হলো লাভা রক। এই লাভা রককে ছোট ছোট টুকরা করে লাভা চিপস আকারে বিক্রি করে। এইটা আমার অনেক পছন্দের একটা জিনিস। লাভা রকের ভেতরেও অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, যার ভেতরে অনেক সহজেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা তৈরি করতে পারে। তাই বায়োমিডিয়া হিসাবে আপনার ফিল্টারের ভেতরে আপনি লাভা রকের টুকরা বা লাভা চিপসও ব্যবহার করতে পারেন। এগুলো হলো সাধারণ বায়োমিডিয়া। কিন্তু আপনি চাচ্ছেন আরও এক্সপেন্সিভ বা আরও ভালো মানের বায়োমিডিয়া ইউজ করবেন, তাহলে একটু ভালো ব্র্যান্ডের দিকে যেতে হবে। যেমন সিকিএম ম্যাট্রিক্স অথবা বায়োরিও নিতে পারেন। কিভাবে বুঝলাম এই বায়োরিও আমাদের সাধারণ বায়োমিডিয়ার চেয়ে ভালো? 100 গ্রাম সিরামিক রিংয়ের ভেতরে সাপোজ যদি 5000 সূক্ষ্ম ছিদ্র থাকে, তাহলে 100 গ্রাম বায়োরিওর ভেতরে 20,000 সূক্ষ্ম ছিদ্র থাকবে। মানে জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি বললাম, বায়োরিওতে বা সিকিএম ম্যাট্রিক্সে বা ভালো মানের এইসব বায়োমিডিয়াতে সূক্ষ্ম ছিদ্রের সংখ্যা অনেক বেশি থাকে, তাই এর ভেতরে অনেক বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা তৈরি করতে পারে। আর আমরা সিরামিক রিং অথবা লাভা রক অথবা বায়োবল অবশ্যই সব ব্যবহার করতে পারি, নো প্রবলেম। কিন্তু যদি আমরা আরও ভালো মানের ব্যবহার করতে চাই তাহলে বায়োরিও নিতে পারি, এটা অনেক ভালো। আমি একদম অল্প কিছু জনপ্রিয় বায়োমিডিয়ার কথা বললাম। আরও অনেক ধরনের বায়োমিডিয়া আছে, যেমন রিভার স্যান্ড এক ধরনের বায়োমিডিয়া। এই রিভার স্যান্ডের ভেতরেও অনেক বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা তৈরি করতে পারে। আর এভাবেই কিন্তু নদীতে বায়োলজিক্যাল ফিল্ট্রেশনটা সম্পন্ন হয়।
এই রিভার স্যান্ড সম্পর্কে দ্বিমত আছে যে রিভার স্যান্ড আমরা ব্যবহার করতে পারবো কি পারবো না। আমি বলবো রিভার স্যান্ড ব্যবহার করলে নো প্রবলেম, আপনি যদি খুব সুন্দরভাবে পরিষ্কার করে এটা ব্যবহার করেন রিভার স্যান্ড ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি পরিষ্কার না করেন ঠিকভাবে তাহলে রিভার স্যান্ডটা আপনার অ্যাকুরিয়ামের সব কিছু ধ্বংস করে দিতে পারে। আর আপনি যদি চান অ্যাসিড ওয়াশ করতে পারেন তাহলে রিভার স্যান্ড আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আপনি রিভার স্যান্ড ব্যবহার করতে পারবেন। এই রিভার স্যান্ডও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার বাসা হিসাবে কাজ করে। বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যে শুধু এগুলোতেই থাকবে তা না, আপনার অ্যাকুরিয়ামের ভেতরে যে ডেকোরেশন ব্যবহার করছেন সেই ডেকোরেশনেও সামান্য পরিমাণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে, কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার মূল সোর্স হিসাবে আমরা ব্যবহার করি বায়োমিডিয়া। এই বায়োলজিক্যাল ফিল্ট্রেশন ছাড়াও আছে কেমিক্যাল ফিল্ট্রেশন। এইটা সবার জন্য না, যাদের পানি থেকে দুর্গন্ধ বের হয় অথবা যাদের পানিতে আয়রন আছে সেই আয়রন দূর করতে বায়োলজিক্যাল ফিল্ট্রেশন আর কেমিক্যাল ফিল্ট্রেশন একসাথে যদি কাজ করানো যায় অনেক ভালোভাবে আয়রন দূর হয়ে যায় বা পানির দুর্গন্ধ দূর হয়ে যায়। এই কেমিক্যাল ফিল্ট্রেশন হিসাবে আমরা ব্যবহার করি অ্যাক্টিভেটেড কার্বন। শুধু অ্যাকুরিয়ামের ভেতরে অ্যাক্টিভেটেড কার্বন দেওয়ার কোনোই মানে হয় না, আর এইটা অবশ্যই 6 মাস পর চেঞ্জ করতে হবে। যদি আপনি চেঞ্জ না করেন তাহলে মাছের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্ল্যান্টেড অ্যাকুরিয়ামের ভেতরে তো দেওয়াই যায় না, তাই আপনার যদি দরকার না হয় তাহলে শুধু অ্যাক্টিভেটেড কার্বন ব্যবহার করবেন না। কিন্তু আপনার যদি বড় অ্যাকুরিয়াম হয়, মনস্টার ফিশ ট্যাঙ্ক হয় যেখানে কোনো প্ল্যান্টস নেই, চাইলে আপনি অ্যাক্টিভেটেড কার্বন ইউজ করতে পারেন। 5 মাস 6 মাস পর চেঞ্জ করতে পারেন। অবশ্যই এটা ভালো মাছের জন্য, চাইলে ব্যবহার করতে পারেন, মানে খুব দরকারি কিছু না। এখন বোঝার বিষয় হচ্ছে বায়োমিডিয়া ছাড়া যদি অ্যাকুরিয়ামের মাছ মারা যায় তাহলে নদীতে মাছ বাঁচে কিভাবে। যারা নতুন তাদের কাছে এটা অনেক পছন্দের একটা প্রশ্ন। দেখেন, যত বায়োমিডিয়া আছে সবগুলোতে কিন্তু সূক্ষ্ম ছিদ্র থাকে যার মধ্যে এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা বানায়। একদম সহজ ভাষায় বলার চেষ্টা করছি, মানে ছিদ্রযুক্ত রাফ যে কোনো সারফেসে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বাসা বানায়। যেরকম ভাবে আপনার অ্যাকুরিয়ামের ভেতরে রাফ সারফেস যুক্ত যে কোনো পাথরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে, একইভাবে নদীতে অসংখ্য পাথর আছে যেগুলোতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। আবার রিভার স্যান্ডের উৎস হলো রিভার বা নদী, যেখানে প্রচুর রিভার স্যান্ড আছে যেগুলোতে প্রচুর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। এমনকি পানিতেও বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে। তাহলে আমাদের অ্যাকুরিয়ামের পানিতে কি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই? অবশ্যই আছে। পানিতে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে খুবই কম। আপনার অ্যাকুরিয়ামের পানি আর কতটুকুই, 100 লিটার, 200 লিটার, 500 লিটার। এই 500 লিটারের ভেতরে যতটুকু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকার কথা ততটুকু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে, কিন্তু ততটুকু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া দিয়ে আমাদের হবে না, আমাদের আরও অনেক বেশি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া লাগবে। আমি বোঝানোর সুবিধার্থে বলছি, 1 লিটার বায়োমিডিয়াতে যদি 5000 বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকে তাহলে 1 লিটার পানিতে থাকবে 500 বা তারও অনেক কম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। তাই শুধু পানিতে থাকা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার উপর আমরা নির্ভর করতে পারি না। অ্যাকুরিয়ামের ভেতরে পানির একটা লিমিট আছে যে আমরা কতটুকু পানি রাখতে পারবো। নদীতে কিন্তু এরকম না। নদীতে আছে প্রচুর পানি, মানে প্রচুর ব্যাকটেরিয়া। পানিতে অল্প পরিমাণে ব্যাকটেরিয়া থাকলেও সেখানে যেহেতু প্রচুর পানি আছে তাই প্রচুর ব্যাকটেরিয়া আছে। আচ্ছা, ব্যাকটেরিয়া যদি ময়লা থেকে হওয়া অ্যামোনিয়াকে ধ্বংস করে পানিকে একদম পরিষ্কারই করে ফেলে তাহলে আর পানি চেঞ্জ করার কি প্রয়োজন? পরিষ্কার পানিতে মাছের ময়লা যাচ্ছে, সেখান থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়াকে বায়োমিডিয়া আবার পরিষ্কার পানিতে রূপান্তর করছে, তার মানে পানি আবার পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে সার্কেলটা এরকম না, এইখানে সামান্য ভুল আছে। পরিষ্কার পানিতে মাছের ময়লা যাচ্ছে, ঠিক আছে, ময়লা থেকে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, এটাও ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়াকে ডিরেক্ট বায়োমিডিয়া পরিষ্কার পানিতে রূপান্তর করতে পারে না। অ্যামোনিয়াকে বায়োমিডিয়া রূপান্তর করে নাইট্রাইটে, সেই নাইট্রাইট থেকে তৈরি হয় নাইট্রেট। তার মানে বায়োমিডিয়া অ্যামোনিয়াকে একদম পরিষ্কার পানি করে না, বায়োমিডিয়া অ্যামোনিয়াকে নাইট্রেট করে। তাহলে লাভ কি? বায়োমিডিয়া তো আর পরিষ্কার পানি করছে না, অ্যামোনিয়াকে নাইট্রেট করছে। আমাদের দরকার পরিষ্কার পানি, নাইট্রেট করে কি লাভ? নাইট্রেট অ্যামোনিয়ার চেয়ে অনেক কম ক্ষতিকর। অ্যামোনিয়া মাছের জন্য যত বেশি ক্ষতিকর, নাইট্রেট মাছের জন্য এত ক্ষতিকর না। তাই বায়োমিডিয়া অ্যামোনিয়াকে যখন নাইট্রেট করে ফেলছে সেটা মাছের জন্য অনেক কম ক্ষতিকর হচ্ছে, আর মাছ এতে মারা যাচ্ছে না। কিন্তু একসময় নাইট্রেটের পরিমাণ অনেক বেড়ে যাবে, আর এত বেশি নাইট্রেট মাছ সহ্য করতে পারবে না, তখন মাছ মারা যাবে। মানে অল্প অ্যামোনিয়া তৈরি হলেই মাছ মারা যাবে, কিন্তু অল্প নাইট্রেট তৈরি হলে মাছ মারা যাবে না। তাই আমরা বায়োমিডিয়ার মাধ্যমে অ্যামোনিয়াকে নাইট্রেট করি। কিন্তু একসময় নাইট্রেটের পরিমাণ যেহেতু অনেক বেড়ে যায় তখন মাছের ক্ষতি হয়, আর তখনই আমাদের পানি চেঞ্জ করতে হয়। আমরা অর্ধেক পানি ফেলে দিয়ে নতুন পানি দিই, তখন নাইট্রেটের পরিমাণ আবার কমে যায়, বায়োমিডিয়া আবার অ্যামোনিয়াকে নাইট্রেট করতে থাকে। আবার আমরা 1 সপ্তাহ পরে পানি অর্ধেক ফেলে দিই, তখন নাইট্রেটের পরিমাণ আবার কমে যায়। এই জন্য আমরা পানি চেঞ্জ করি। আবার আপনার অ্যাকুরিয়ামে যদি গাছ থাকে তাহলে সেই গাছের জন্য নাইট্রেট একটা ফার্টিলাইজার হিসাবে কাজ করে, সেখান থেকে নাইট্রেট কিছুটা কমে যায়। কিন্তু গাছ এত নাইট্রেট কমাতে পারে না, তাই গাছ থাকলেও আমাদের পানি চেঞ্জ করতে হয়।
আশা করি এই ভিডিওতে ফিল্ট্রেশনের কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। আসলে এই টপিকটাই এত বড় যে এটা বলতে থাকলে অনেক বড় হয়ে যায় ভিডিও। এইটার সেকেন্ড পার্ট আসবে যেখানে আমরা এই ফিল্ট্রেশনে যেসব জিনিস ব্যবহার করি এইসব জিনিস কীভাবে মেনটেন করব, এগুলো কতদিন পর্যন্ত ব্যবহার করতে হয় তারপর ফেলে দিতে হয়, এমনকি এগুলো কিভাবে আমরা পরিষ্কার করব, কিভাবে পরিষ্কার করলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো মারা যাবে না, এই সব জিনিস নিয়ে আলোচনা করব। এটা নিয়ে সেকেন্ড পার্ট আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও থেকে যদি কোনো নতুন ইনফরমেশন জেনে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ফিরছি কোনো নতুন ভিডিওতে।